ইরান এই ম্যাচে মানে টপ ফেভারিট। ইরান অন্তত 2-1 গোলে জিতবে। ডক্টর আসিফ নজরুল থাকা দরকার ছিল বিশ্বকাপে, ওটা বয়কট করা উচিত আমাদের ছিল। 4-0 গোলে এবার স্পেন জিতবে। স্বাগত বিশ্বকাপ নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন জিতবে কেতে। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বেই দেখা মিলেছে 7 আপের, দিয়েছে সেই জার্মানি, খেয়েছে নবাগত দল কুরাসাও। আজকের ম্যাচে মুখোমুখি হবে নবাগত দল কেপ ভার্দের বিপক্ষে স্পেন। প্রশ্ন একটাই, জিতবে কে? সঙ্গে আছি আমি মোর্শেদ আলম, আমি আক্তারুজ্জামান, আমি মনির হোসেন খান। প্রশ্ন একটাই, জিতবে কে? 2014 সালের বিশ্বকাপের সেমিফাইনালের কথা মনে আছে? গতকালকে কিন্তু সেটার পুনরাবৃত্তি ঘটেছে। এটার পুনরাবৃত্তি আসলে এরকম যদি আমরা বলি, শুধু পুনরাবৃত্তি একটা বিষয়, সেই 1930 সাল থেকে শুরু হয়ে প্রতি বিশ্বকাপে কিছু না কিছু আগের বিশ্বকাপের ঘটনা দেখা যায়। তারপরে হচ্ছে সেটা গ্রুপ পুনরাবৃত্তি আসলে কি, হুবহু স্কোর লাইনটা দেখে সবাই বলছে যে ব্রাজিলের পক্ষে যে 7-1 গোলের সেটা বলা হচ্ছে পুনরাবৃত্তি। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, ব্রাজিলের নিকনেম কি? সেলেসাও। এবার দিল কুরাসাও। একই মায়ের পেটের ভাইয়ের মতো। না, যদিও দুইটা দেশের ইতিহাস ঐতিহ্য সবকিছুই আলাদা। কুরাসাও এমন একটা দেশ যাদের বিপক্ষে আসলে 7 গোল 8 গোল হবে এইটা ধরেই নেওয়া হয়েছিল। একটা দেশের জনসংখ্যা হচ্ছে 1,58,000। 1,58,000 আমাদের মিরপুরের থেকে কম। মিরপুরের 10 ভাগের 1 ভাগ। তাদের আয়তন খুবই ছোট। হ্যাঁ, খুবই ছোট আয়তন। আমি যেটা দেখলাম যে 444 বর্গ কিলোমিটার। এটা সেই দেশের বিপক্ষে এবং প্রথমবার খেলতে এসছে, তাদের বিপক্ষে জার্মানি বড় ব্যবধানে জিতবে। অবাক করার বিষয় হলো কিন্তু মানে স্কোর লাইন যখন 6 মিনিটের মাথায় গোল দিয়ে বসলো, তারপরে কিন্তু ওরা কিন্তু ওরা কিন্তু শোধ করে ফেলেছে। এবং এবারের বিশ্বকাপে এটা কিন্তু ইতিহাস যে সবচাইতে দ্রুত এখন পর্যন্ত বিশ্বকাপে এটা 6 মিনিটের ভিতর গোল মানে হয়েছে। এটা যতটা রেকর্ড বা যতটা আশ্চর্যজনক, তার চাইতে বেশি 21 মিনিটে তারা কুরাসাও শোধ দিয়েছে। এরপরে তারা এরপরে জার্মান আরো বেশি গোল দিবে, জার্মান জিতবে, এটা নিয়ে কোনো ডাউটই ছিল না। এবং জার্মানের আরেকটা বিষয় বলি, জার্মান কিন্তু জার্মানের এই যে বিষয়টা, যে একটা স্থবির চুপচাপ, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। এর আগেও মনে হয় বলেছিলাম যে জার্মানরা কিন্তু এইবার বিশ্বকাপে খুব বেশি আলোচনায় নাই। যখন তারা আলোচনায় না থাকে তখন তারা ভয়ঙ্কর। এবং আমি 90 সালে, আমার একটু মনে আছে, 1990 সালে বিশ্বকাপেও তাদের শুরুটা কিন্তু এরকমই হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতকে 8 গোল দিয়েছিল তারা। সবচেয়ে মানে বিশ্বকাপে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে 21 মিনিটে যখন কুরাসাও গোলটা পরিশোধ করেছে, তখন থেকে কি তাদের আরো ধার বেড়ে গিয়েছে জার্মানির, যে 7টাই দিতে হবে, একদম কুপকাত করে ফেলতে হবে? বিশ্বকাপে তো গোল ডিফারেন্স একটা ব্যাপার থাকে, যখন মানে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য, তখন একটা গোল যখন খেয়ে গিয়েছে তখন তো আসলে থাকবেই যে আমি একটা গোল হজম করা মানে আমার এখন গোল ব্যবধান বাড়াতে হবে। সেক্ষেত্রে যতটা পারা যায় সেক্ষেত্রে আর কি সর্বোচ্চ প্রচেষ্টা এটা দিয়েছে। গতকালকে আমাদের আলোচনাও ছিল এরকম। আজকে রাতেও পরাজয়ের বিষয়টা চাইতে বড় কিছু বিষয় হচ্ছে কি, জার্মানি এমন একটা দেশ, তারা কিন্তু স্যাটিসফাইড হয় না কোনো সময় না। এখানে অন্য টিম হলে হয়তো সেকেন্ড হাফে গিয়ে একটু করতো, চেঞ্জ করতো, বা খেলার ধরনটা চেঞ্জ করার একটু রিল্যাক্সড ভাব চলে আসে, কিন্তু জার্মানরা এটা হয় না। একই সাথে কিন্তু 4 বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মান কিন্তু একই সাথে এটা রেকর্ড করে ফেলেছে যে তারা 113 ম্যাচে 239টি গোল করেছে, যেটা হচ্ছে ব্রাজিলকে টপকে গেছে। এবং তিনি আছে কিন্তু একই সাথে আর্জেন্টিনা, যা 200 গোল এখনো হয়নি। আর্জেন্টিনা 200 গোলের নিচে আছে, 200 গোল হয় না, কিন্তু হয়ে যাবে হয়তো এই বিশ্বকাপে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে আর্জেন্টিনা হওয়ার সম্ভাবনা খুবই কম, আমি অন্তত দেখি না। আর যেটা হচ্ছে জার্মান আর ব্রাজিলের এই দৌড়টা কিন্তু অনেকদিন ধরেই চলছে। হ্যাঁ, একবার আগায় একবার পিছায়। ব্রাজিল কিছুটা বিশ্বকাপে যারা ফাইনাল পর্যন্ত যাবে ওরা কিন্তু আবার টপে যাওয়ার একটা চান্স আছে। আমার মনে হয় জার্মান অনেক এগিয়ে থাকবে এই বিশ্বকাপে, অনেকটাই এগিয়ে যাবে। ব্রাজিলের আসলে টপকানোর সম্ভাবনা আমি দেখছি। কথা বলি, আজ কিন্তু আবার স্পেনের একটা ম্যাচ, ওরকম একটা ছোট দল কেপ ভার্দের সাথে, সেক্ষেত্রে আজকেও কিন্তু আমরা একটা বড় স্কোর লাইনের একটা পূর্বভাস পাওয়া যাচ্ছে। এটা সম্ভাবনা রয়েছে। কেপ ভার্দের জনসংখ্যাও কিন্তু কুরাসাওয়ের মতো 5 লাখ, এবং তাদেরও এটা প্রথম বিশ্বকাপ, সব মিলিয়ে একটা এবং র্যাঙ্কিং এর 2 নাম্বার দলের সাথে স্পেন কিন্তু র্যাঙ্কিং এর 2 নাম্বারে আছেন। এবং হচ্ছে কেপ ভার্দেও র্যাঙ্কিং এর বিশ্বকাপের র্যাঙ্কিং এর 2 নম্বর দল। স্পেন না, কেপ ভার্দে শেষের দিক থেকে 2 নম্বর সম্ভবত। আচ্ছা, শেষের দিক থেকে, শুরুর 2 থেকে শেষের 2। মানে
মানে একই রকম আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই এর টাইটেল সেম, ওর টাইটেল সেম, কেউ উপর থেকে কেউ নিচ থেকে আর কি। তখন দেখা যাক এক্ষেত্রে আমি যদি এখন মনির ভাইকে বলি যে ভাই আজকে আসলে স্পেন কয়টা গোল দিতে পারে, আমার মনে হয় 4-5টা দিবে, খাবে কিনা? আর সম্ভাবনা আছে, একটা হলে হতে পারে। আমার কাছে মনে হয় না যে আসলে স্পেন ওই ইয়েটা জার্মানির মতো খেলবে কিনা স্পেন। গতকাল যেমন জার্মান খেলেছে, খেলার ধারা জার্মানির খেলার ধারা তো এক না। স্পেন তো এরকম ভাবে খেলে না, স্পেনের ফুটবলটা তো আরেকটু অন্যরকম। স্পেন তো 4-0, আমারও প্রেডিকশন আছে 4-0 গোলে এবার প্রথম ম্যাচটা হয়তো স্পেন জিতবে। আমার প্রেডিকশন হচ্ছে 7-এর কাছাকাছি আজকেও যাবে স্পেন, দেখা যাক যেতে পারে, বড় ব্যবধান হবে এটাই ধারণা করছি। একটা বিষয় যেটা এশিয়ার যে আসলে ফুটবলে তো আমরা সবসময় এশিয়াকে একটু দেখার মানে একটু খোঁজ খবর রাখি, যেহেতু আমরা খেলতে পারি না, আমাদের মহাদেশের কারা আছে, আজকে কিন্তু দুইটা দল মাঠে নামবে, একটা হচ্ছে ইরান এবং সৌদি আরব। ইরানের খেলা নিউজিল্যান্ডের সাথে, সৌদি আরবের খেলা আবার উরুগুয়ের সাথে। ইরানের খেলা নিউজিল্যান্ডের সাথে, ইরান এই ম্যাচে মানে টপ ফেভারিট। সবচেয়ে বড় কথা এইবারের এশিয়ার টিমগুলো একটাও কিন্তু হারেনি। সবচেয়ে দুর্বল দল যেটা ধরা হচ্ছিল কাতার, তারাও কিন্তু ড্র করে ফিরেছে এবং শেষ মুহূর্তের গোলে তারা ড্র করে এসেছে, এটা একটা ইতিহাস। আবার ইরান এই টিমটা কিন্তু খুবই দুর্দান্ত টিম, বলছেন আপনি, কিন্তু একটা প্রতিবন্ধকতা যেটা হচ্ছে আপনার খেলার 24 ঘন্টা আগে যাচ্ছে তারা, তাদের সেখানে খেলা করে তারপর মানে ওখানে একটু 24 ঘন্টার মধ্যে আপনার মানে মাঠ পর্যবেক্ষণ, খেলা শেষ করে তারপরে ম্যাচ পরবর্তী ব্রিফিং শেষ করে চলে যেতে হচ্ছে, যেটা আমরা দেখেছি কি একটা মাঠে খেলা হলে অন্তত 48 ঘন্টা বা 72 ঘন্টা আগে একটা টিম সেখানে যায়, সেখানে প্র্যাকটিস করে, সেই মাঠের অবস্থা বোঝা, এনভায়রনমেন্টের সাথে একটু খাপ খাইয়ে নেওয়া। কিন্তু তাদের তো প্রতিপক্ষ শুধুমাত্র নিউজিল্যান্ড না, ইরানের প্রতিপক্ষ এখন এখানে পুরো মানে টিমটাই হচ্ছে তার আগে। এক্ষেত্রে আমি কি বলবো যে হচ্ছে আসলে যদি এখানে একজন ইরানে যদি ডক্টর আসিফ নজরুল থাকা দরকার ছিল, তাহলে হয়তো তারা বিশ্বকাপে ওটা বয়কট করা উচিত ছিল। আমাদের এই যে টি-20 বিশ্বকাপের মতো, ক্রিকেট বিশ্বকাপের মতোই বয়কট করার একটা সুযোগ তৈরি হতো যদি ইরানে এরকম কোনো আসিফ নজরুল থাকতো। দর্শকরা এমনটাই বলতেন যে আমরা আসলে নিরাপত্তার সমস্যা নেই। প্রেডিকশন কি আপনি কি করবেন? ইরান নিউজিল্যান্ড। আমি প্রেডিকশন করার আগে বলি যে ইরানের আসলে কি এটা একদিক দিয়ে যেমন মানে তাদের জন্য একটা অবস্টাকল অবশ্যই, যে এইভাবে গিয়ে খেলতে হচ্ছে, আবার এটা কিন্তু এক ধরনের মানে জেদও তৈরি করবে তাদের। আর প্রতিপক্ষ যেহেতু নিউজিল্যান্ড, আমি ধারণা করি যে ইরান অন্তত 2-1 গোলে জিতবে আজকে ম্যাচটা। এটাই ঠিক আছে, কিন্তু আরেকটা ওদের কিন্তু প্রতিপক্ষ যেটা সেটা বলছেন যে অর্গানাইজাররা, এরাও কিন্তু ইরানের প্রতিপক্ষ আজকে। ইরানের যারা মানে ওই যে শাহের পক্ষের যারা আছে, মানে বর্তমান ইরানের শাসকদের বিপক্ষের লোক, এরা কিন্তু স্টেডিয়ামের সামনে ইরান বিরোধী স্লোগান দিবে এবং ব্যানার নিয়ে বের হবে, এমন একটা পুরো প্রস্তুতি এরা নিয়ে রেখেছে। গত বিশ্বকাপেও কিন্তু এই ধরনের একটা মানে যখনই ওদের মানে দেশের বাইরে কিন্তু থেকে যারা চলে গিয়েছে না, সেটা হয় কি যতক্ষণ পর্যন্ত ইরানের এটা তো মানে শাহের যার লোক, এটা তো আসলে আমেরিকারই একটা মানে তারাই সাপোর্ট দিচ্ছে যে ইরানের এগেইনস্টে কথা বলো, মার্কিনপন্থী যারা তারা করছে। গত বিশ্বকাপে যেটা ছিল সেটাও এই ধরনের একটা, কিন্তু তখন কিন্তু এই সিচুয়েশন ছিল না, তাদের ইরানের প্রধান নেতাকে হত্যা করা হয়েছে, যুদ্ধ চলছে, যাদের এগেইনস্টে যুদ্ধ তাদের দেশে গিয়ে খেলছে। আমার মনে হয় ইরানের আছে, কারণ তারা সবশেষ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে ইরানের এই জায়গাটায় আমি যেটা বলতে চাচ্ছি যে ইরানের এই জায়গাটায় মানে কি বলে এটা দেশাত্মবোধটা আরো বেশি চাঙ্গা হবে এবং তারা আরো বেশি এই ম্যাচটা দেশের জন্য লড়বে, মানুষের জন্য লড়বে, জেতার একটা রক্ত দিয়েছে। অপটাও কিন্তু বলছে যে ইরানের জয়ের সম্ভাবনা 54%, যেখানে নিউজিল্যান্ডের 22%, ড্র হচ্ছে 24%। ইরানের মূল স্ট্রাইকার মেহেদী তারেমি, তিনি 105 ম্যাচে 7টি গোল করেছে। একটা সময় ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু ইরানের গোল স্কোরারের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টারন্যাশনাল ফুটবলে। আলী দায়ী দীর্ঘদিন উনি সর্বোচ্চ গোলের তার উপরে ছিলেন, শীর্ষে ছিলেন। এক্ষেত্রে ম্যাচ কিন্তু আমাদের আরেকটা রয়েছে। ইরান ম্যাচ নিয়ে আরেকটু প্রেডিকশন করি, ইরান ম্যাচে কে কয় গোল দিতে পারে? আচ্ছা, ইরান ম্যাচে আমার প্রেডিকশন হলো 2-1 গোলে জিতবে। আমারও তাই, 2-1 গোল। আমার প্রেডিকশন হচ্ছে 3-2 গোল।
ওকে 3-2 গোল। দেখা যাক সেটা কতটুকু পারে। আমরা একটু আলোচনা করব বেলজিয়াম এবং মিশর ম্যাচ নিয়ে। আমার কাছে মনে হয় বেলজিয়াম মিশর আরেকটু, যেহেতু এশিয়ার প্রসঙ্গ এসছে, এশিয়ার আরেকটা ম্যাচ আছে সৌদি আরবের উরুগুয়ের বিপক্ষে। এখানেও কিন্তু একটা মানে সাম্প্রতিক ইতিহাসের একটা ছোঁয়া আছে। গত বিশ্বকাপের সৌদির বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে 2-0 গোলে হারিয়ে। এইবারও লাতিন আরেক দেশ উরুগুয়ে, আর্জেন্টিনার প্রতিবেশী। আর্জেন্টিনা কিন্তু গত বিশ্বকাপে যখন খেলে তাদের শিরোপা ছিল 2টা। হ্যাঁ, উরুগুয়েরও কিন্তু এখনো 2টা আছে। হ্যাঁ, তাহলে কি এইবার কি আমরা আশা করতে পারি যে উরুগুয়েকে সৌদি আরব হারাবে এবং উরুগুয়ে কাপ নিবে, এরকম হতে পারে? 2022 বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে, এরকম কি হবে? একটা, যেহেতু আপনি বললেন যে দুই তারকা নিয়ে খেলতে নেমে সৌদির কাছে হেরে বিশ্বকাপ জয় সুযোগ রয়েছে, এখন দেখা যাক উরুগুয়ে আসলে কতটুকু এগোতে পারে। উরুগুয়ে কিন্তু একটা সমস্যা আছে, উরুগুয়ে কিন্তু 2 তারকা না, উরুগুয়ের তারকা কিন্তু বেশি, 2টা বিশ্বকাপ জিতেছে। কিন্তু ফিফা তাদেরকে সতর্ক করেছে। না, সতর্ক করেছে না, ফিফার অনুমতি আছে তাদের, ওই 28 এবং অলিম্পিকের তারকাগুলা তাদের যোগ করার অনুমতি দেওয়া আছে। ওই তো নেওয়া অনেকগুলো দলের দেয়া আছে। না, শুধুমাত্র তাদেরই। মিশরের কিন্তু 7টা তারকা ছিল, ওটা মিশরকেও কিন্তু ফিফা বলেছে ওটা সরাতে হবে, ওটা নিতে পারবে না, শুধুমাত্র বিশ্বকাপে যারা তাহলে বিশ্বকাপ মঞ্চে আসলে মিশরের ক্ষেত্রে যে শব্দটা সবসময় চলে আসে সেটা হচ্ছে নেই, শূন্য হাতে, খালি হাতে তারা ফিরতে হয়। নেই শব্দটাই তাদের কাছে আসলে সবচেয়ে বেশি প্রাপ্য থাকে, তারা এটা নিয়েই ঘরে ফিরে। এবারও কি একইভাবে ফিরবে? আজকের ম্যাচে আমি যদি বলি, আজকের ম্যাচে আসলে বেলজিয়ামের সামনে দাঁড়ানো খুবই কষ্ট হয়ে যাবে, কারণ বেলজিয়াম যে টিম, এটা আসলে বেলজিয়াম টিমটা দুর্দান্ত টিম। গত এক যুগ ধরেই এই টিমটাকে বলা হচ্ছে যে তাদের মানে সোনালী প্রজন্ম বলা হচ্ছে, কিন্তু সোনালী প্রজন্ম কিন্তু একটু বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে। আগের গতি ব্রুইনার, সেই রকম লুকাকুর ফর্ম ভালো, যদিও আমি ইয়েতে দেখলাম। তবে মিশরে আছে আসলে সালা আছেন, হামজা আছেন, ওমর মারমুশের মতো ফরওয়ার্ডরা আছেন, তারা কি আসলে ভেঙে দিতে পারবে বেলজিয়ামের জাল? আমার কাছে মনে হয় যে এইবারের সালা যদি ঠিকমতো খেলতে পারেন বা ই করতে পারেন, বেলজিয়ামকে ভালো একটা মানে চ্যালেঞ্জ তারা ছুড়ে দিতে পারবে। এখানে আমি প্রেডিকশন করব না যে আসলে জি গ্রুপে কিন্তু এই দুটো দলই কিন্তু সবচেয়ে বেশি কঠিন এই জি গ্রুপের মধ্যে। তো এই দুই দল কি গ্রুপ পর্ব টপকাতে পারবে? বেলজিয়াম, হ্যাঁ, এইবার তো 48 দলের মধ্যে 32টা দলই মানে যে তৃতীয় হবে তারও সুযোগ থাকছে, সুতরাং এটা অস্বাভাবিক কিছু না। সামর্থ্যের বিচারে আসলে বেলজিয়াম হেড টু হেড এগিয়ে আছে। দুই দল এই পর্যন্ত খেলেছে 4টি ম্যাচ, মিশরের জয় হচ্ছে 3টি। এটা হচ্ছে তাদের প্রীতি ম্যাচের মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু বেলজিয়ামকে খুব ভাবাচ্ছে। ভাববে অবশ্যই, কারণ বেলজিয়াম তো এই যে লিভারপুলে খেলা, ধরুন সালা রয়েছে, তারপরে মারমুশ ম্যান সিটিতে দীর্ঘদিন ধরে খেলতেছে। এই যে এখন এই টিম যদি মানে ইউরোপীয় ক্লাবে খেলে আসা প্লেয়াররা কিন্তু ইউরোপীয় দলের প্র্যাকটিস বোঝে, তাদের ফরমেশন গুলো বোঝে, তাদের দুর্বলতা গুলো জানে। সেই হিসেবে যদি আমার কাছে, এটা আগেও একবার বলেছি যে আগে যেটা হতো যে বিশ্বকাপটা অ্যাকচুয়ালি ছিল লাতিন আমেরিকা ভার্সেস ইউরোপের, সেখানে অন্যান্য বিশ্বের যে আফ্রিকা বা এশিয়ার দলগুলো যেত শুধু ম্যাচ খেলার জন্য, জেতার জন্য, হারার জন্য, অংশগ্রহণই বড় কথা ছিল। সেটা কিন্তু অনেকদিন হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখেন কালকে নেদারল্যান্ডস এবং জাপানের ম্যাচটা, এবং আমাদের প্রেডিকশন কিন্তু ছিল যে খেলেছে গতকালকে জিতবে, কিন্তু আমাদের প্রেডিকশন ছিল যে হচ্ছে জাপান নেদারল্যান্ড ম্যাচটা ড্র হবে, যদি স্কোর লাইন আমরা বলেছিলাম 1-1, সেখানে 2-2 হয়েছে। এখানে প্রেডিকশন কি থাকবে? আজকে মিশর বেলজিয়াম ম্যাচে আমার প্রেডিকশন ম্যাচটা ড্র হবে। আমারও তাই, ড্র হবে। যদিও আমি আসলে প্রেডিকশন করতে না, আমি কে জিতবে কে হারবে যেহেতু সম্ভাবনা খুব একটা মানে প্রেডিকশন করতে পারছি না, সেই হিসাবে ড্রটাই নেই আর কি। আমরা জিতবে কেতে আবারও ফিরে আসি কেপ ভার্দে আর স্পেনের খেলার কথায়। সেখানে আসলে স্পেন শক্তিমত্তায় খুবই এগিয়ে আছে কেপ ভার্দের চাইতে। তা আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেখানে হচ্ছে প্রায় 5 লাখ, আপনি যেমনটা বলছিলেন যে 5 লাখ জনসংখ্যার দেশ হচ্ছে কেপ ভার্দে। তারা দ্বিতীয় নাম্বার র্যাঙ্কিং এর সাথে খেলবে, তারা আছে 67 নাম্বার দল। তো তারা আসলে দ্বিতীয় দলের সাথে কিভাবে খেলবে র্যাঙ্কিং এর? সেটা আমরা বললাম তো যে ওরা মানে এখানে প্রচুর গোলের দেখা মিলবে এই ম্যাচে। গোলে দেখা মিলবে। আমার ধারণা কেপ ভার্দে অনেকটা ডিফেন্সিভ খেলবে। ডিফেন্সিভ খেলার যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আপনি তো জিততে পারবেন না, হারবেনই।
যতটা মানে সম্মানজনক। ওদের টার্গেটই হয়তো থাকবে যেটা মানে ডিফেন্সিভ খেললে যেটা হয়, আপনি একটা না একটা সময় একটা গোল খাবেন, গোল খেয়ে হারবেন, ম্যাচটা হারবে কেপ ভার্দে। কয় গোল খেয়ে হারবে, কত গোল কম খেতে পারবে তারা, এটা একটা বড় বিষয়। সেটা একটু দেখবো। লামিনী ইয়ামালের কথায় যদি আসি, তিনি ইনজুরিতে আছেন, প্রথম অর্ধে হয়তোবা নাও খেলতে পারেন, শেষ মুহূর্তে হয়তোবা তাকে বাজিয়ে দেখবে কিনা কোচ। না, এটা আমার মনে হয় না, আমার মনে হয় লামিন ইয়ামালকে তাকে আজকে রেস্টে রাখবে। মানে হ্যাঁ, এটা এই জন্য আমার মনে হয়েছে যে আজকে ইয়ামালকে হয়তো বা দর্শকরা নাও দেখতে পারে, এটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মিডফিল্ডে আছে রদ্রি, পেদ্রি, পাবিয়ান রুইজ, বিশ্বকাপের অন্যতম তারা সেরা বলা হয় তাদেরকে। স্পেন দল তো এখন আমার মনে হয় যে মানে মানে এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট টিম এবং অপটার হিসেবে তো এবারে টপ ফেভারিট। এবং শুধু অপটা না, আমি অপটা বলবো, হ্যাঁ আরো বেশ কিছু যতগুলা চারটা এআই বলি বা যত ফুটবল অ্যানালিস্ট বলি, সবাই কিন্তু তারাই বলছে আমরা স্পেনকেই দেখছি। শুধু তাই না, তাদের গোলকিপার কিন্তু 4 জন, এবং 4 জনই কিন্তু সেরা। সবাই কাকে খেলাবে কোচ, কাকে রেখে কাকে খেলাবে, এটা নিয়েও নিশ্চয়ই তিনি পরীক্ষা নিরীক্ষা চালাবেন। তবে শেষ পর্যন্ত হয়তোবা দেখা যেতে পারে উনাই সিমনকে দেখা যেতে পারে। উনাই সিমন, উনিও তো মানে সবাই পরীক্ষিত। আর লা লিগা খেলতেছে, লা লিগা খেলা সবাই আসলে এতগুলো দল, সবাই যদি এখন স্কোয়াড দিতে, তাহলে 150 জনের স্কোয়াড দেওয়া লাগবে। স্পেনের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার, যাদের স্কোয়াড নির্বাচন করা, একাদশ নির্বাচন করাও সো টাফ ব্যাপার। এটা হচ্ছে আসলে এখন মানে কোচের কৌশলের উপর ডিপেন্ড করবে। তবে আমি যতটুকু জানি ইয়ামাল আজকে থাকছে না, তাকে একটু রেস্ট দেওয়া হবে। এক্স্যাক্টলি, জিতবেগেতে আরো একটি কথা না বললেই না, সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে কিন্তু যথেষ্ট গোল হচ্ছে। আগে আমরা দেখতাম 2-1, 3-1, 2-3, এবারে বিশ্বকাপে যথেষ্ট গোল হচ্ছে। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম সেই অনুযায়ী শুধুমাত্র 7-1 গোল যেটা হয়েছে, বড় ব্যবধান হয়েছে। আর বাকি 5-1 হয়েছে, আরেকটা হয়েছে আমেরিকা 4-1। এই তিনটা ম্যাচ যদি আমি বাদ দেই, সবই লো স্কোর, ক্লোজ। গ্রুপ পর্বে কিন্তু অনেক বড় বড় ব্যবধানে জয়ের রেকর্ড আছে। গ্রুপ পর্বে বড় কিন্তু ভালো খেলছে বলে আমরা দেখতে পাচ্ছি যে দলই আসে সব দলই মোটামুটি ভালো খেলছে। ছোটখাটো যে দলগুলো আছে এগুলা ছাড়া কিন্তু সেটা হতে পারে, সেটা ভালো হচ্ছে, এক্সপেকটেশনের তুলনায় ভালো। কারণ এবার 48 দলের বিশ্বকাপ ধারণা করেছিলাম যে যেই দলগুলা নতুন মানে কম জনপ্রিয় দল বা মানে কম খেলেছে, নতুন এসছে এবার, তারা আসলে সেইভাবে কি করবে, তাদের এগেনস্টে বড় প্রতিপক্ষগুলো কত গোল দিবে, এরকম একটা যে চিন্তা ছিল, দেখলাম না তারা মোটামুটি খারাপ খেলে নাই। ফুটবলে অবকাঠামো সব দেশে মোটামুটি উন্নত করে ফেলেছে, এটা আমরা দেখছি। বাংলাদেশের ফুটবলও কিন্তু আমরা উন্নতি লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে। এইভাবে সব দলই এগিয়ে গেছে। আমাদেরও স্বপ্ন থাকবে একদিন বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলবে। জিতবেগেতে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জিতবেগেতে আজকে এ পর্যন্তই। আমাদের সাথে প্রেডিকশন করুন আপনারাও। বিশ্বকাপ জুড়ে থাকুন ফুটবলের সাথে, থাকুন আমাদের সাথে, থাকুন বাংলা ভিশনের সাথে। ধন্যবাদ সবাইকে।